অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের যেই এমসিকিউ গুলো এখন দেখলে তুমি পরীক্ষায় সর্বোচ্চ কমন পেতে পারো, খুবই ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ যেগুলো পরীক্ষায় কমন আসার উপযোগী এবং ধরাই যায় যে আসতে পারে। তাহলে আমরা যদি প্রথমেই দেখি প্রশ্নটা, যে আধুনিক জনসংখ্যা বিজ্ঞানের অর্থাৎ আধুনিক জনসংখ্যা বিজ্ঞানের জনককে, কালকের প্রশ্নে তুমি যদি তাকায় দেখো যে এই প্রশ্নটা আসছে ভাইয়া, উত্তরটা হচ্ছে জি গ্রান্ট। জি গ্রান্ট, খুবই সহজ একটা প্রশ্ন, 1 মার্ক তুমি পেয়ে গেলে। এরপরে দেখো অত্যাধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে। মানে যখন অর্থ অনেক বেশি বেড়ে যায়, একটা রাষ্ট্রে যেমন শ্রীলঙ্কায় হয়েছিল, অর্থ অনেক বেশি বেড়ে গেছে বাট পণ্য পাওয়া যাচ্ছে না, ওই অবস্থাটাকে, বক্তব্যটি কোন অর্থনীতিবিদের, মানে এই সংজ্ঞাটা কে দিল? এই সংজ্ঞাটা দিয়েছে কে দিয়েছে? অধ্যাপক হট্টে। অধ্যাপক হট্টে। এরা সবাই হচ্ছে অর্থনীতিবিদ, এদের নামগুলো এরকমই হবে। এরপরে যদি আমরা দেখি মুদ্রাস্ফীতি, অর্থাৎ এই যে টাকা, এত টাকা, পকেটে টাকা, হাতে টাকা, কিন্তু কোনো জিনিসপত্র নাই, মানে এত টাকা, বাট হচ্ছে এই যে এটার প্রধান কারণ কি? এটাকে মুদ্রাস্ফীতি বলে, ইনফ্লেশন বলে। এটা আসছিল আমাদের সময়, এটা ইংরেজিতে এটাকে ইনফ্লেশন বলে। সো এইটার প্রধান কারণ কি? এটার প্রধান কারণ হচ্ছে মুদ্রার সরবরাহ বেড়ে যাওয়া, অর্থাৎ টাকা বেড়ে গেছে, প্রচুর নোট ছাপিয়েছে গভর্নমেন্ট, কিন্তু নোটের ছাপানোর বিপরীতে যে পরিমাণ পণ্যের দরকার ছিল, পণ্যের উৎপাদন বাড়ে নাই, যে কারণে কি হয়েছে? তোমার মুদ্রাস্ফীতি ঘটে গেছে। সো এটা আমরা দেখলাম। এরপরে দেখো ইনফ্লেশন, এই যে মুদ্রাস্ফীতি, ইজ সাচ এ সিচুয়েশন when too much money changes too few goods। সংজ্ঞাটি কে দিয়েছে? একটু আগে আমরা পড়ছি, এটা হচ্ছে অধ্যাপক কুলবর্ন। কে দিয়েছে? কুলবর্ন। এরপরে যদি দেখি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা, এখন এটাকে তো নিয়ন্ত্রণ করা দরকার, নিয়ন্ত্রণ করতে আমরা কি করতে পারি? সেটা হচ্ছে আর্থিক নীতি প্রণয়ন করা। আর্থিক নীতি প্রণয়ন করে টাকাগুলো যেগুলো মানুষের কাছে আছে, ব্যাংকে আছে, এগুলো কালেক্ট করে নেওয়া, অর্থাৎ এই কাজটা বাংলাদেশ ব্যাংক করে। এরপরে যদি দেখো ভোক্তার, অর্থাৎ আমি তুমি যারা ভোক্তা আছি, ভোক্তার দাম সূচক নির্ণয়ে কোন বিষয়টি, মানে ভোক্তার দাম, যেটা আমরা একটা দ্রব্য কি দামে কিনবো, এটা হচ্ছে খুচরা দাম। কি দাম? খুচরা দাম। এরপরে দেখো মুদ্রাস্ফীতি এরূপ একটি পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগত কি হয়? হ্রাস পায়, মানে টাকার কোনো ভ্যালু নাই, 100 টাকা দিয়ে একটা চা পাওয়া যায় না, এরকম একটা পরিস্থিতি। যখন টাকার মূল্য ক্রমাগত হ্রাস পায়, অর্থাৎ দ্রব্যের দাম ক্রমেই বৃদ্ধি পায়, মানে দ্রব্যের দাম অনেক বেশি, যে তুমি 200 টাকা দিয়েও 1 কাপ চা খেতে হচ্ছে, এরকম একটা অবস্থা। এটা কে বলছে? এটা ক্রাউথার, অর্থনীতিবিদ ক্রাউথার বলেছে। এরপরে যদি দেখো সাধারণত দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতা, মানে এই যে দাম স্তরটা যে বেড়ে যাচ্ছে, ধারাবাহিকভাবে বাড়তেছে, এটাকেই কি বলে? মুদ্রাস্ফীতি বলে। এরপরে যদি দেখো মুদ্রাস্ফীতি হলো এরূপ একটি পরিস্থিতি যেখানে অধিক পরিমাণ অর্থ স্বল্প পরিমাণ সামগ্রীর পশ্চাতে ধাবিত হয়। বুঝাই যাচ্ছে, বারবার মুদ্রাস্ফীতির ব্যাপারটা আসছে। এটা বলছে কি? এটা অধ্যাপক কুলবর্ন। এটাও বলেছে অধ্যাপক কুলবর্ন। তারপরে যদি দেখো গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কত প্রকার, এটা কুমিল্লা সরকারি কলেজের প্রশ্ন, যে গতিভিত্তিক মুদ্রাস্ফীতি হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার, মনে রাখবে। এরপরে দেখো নিচের কোন ক্ষেত্রে উৎপাদক লাভবান হয়? উৎপাদক বলতে কৃষক, যিনি উৎপাদন করে, তার মানে কোন ক্ষেত্রে? ধাবমান মুদ্রাস্ফীতির ক্ষেত্রে, মানে যেটা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে, এটার ক্ষেত্রে কৃষক লাভবান হয়। মুদ্রাস্ফীতির উদাহরণ কোনটা? এটা আইডিয়াল স্কুলের প্রশ্ন। মুদ্রাস্ফীতির উদাহরণ হচ্ছে যে দেখো 1% থেকে 2%, 2% থেকে 3%, মানে ধাবমান, ধারাবাহিকভাবে বেড়ে যাচ্ছে। এরপরে দেখো বলছে যে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি কি ভিত্তিক? পদসঞ্চারী, এটা সৈয়দপুর ক্যান্টনমেন্টে আসছে। পদসঞ্চারী হচ্ছে গতিভিত্তিক। কি ভিত্তিক? গতিভিত্তিক। গতিভিত্তিক। এরপরে দেখো ব্যাংক হার, অর্থাৎ ব্যাংক যেই হারে টাকার লেনদেন করে, ঋণ নেয় বা ঋণ দেয়, ব্যাংক হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যাংক? এটা অবশ্যই কেবলমাত্র কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। এই যে ব্যাংক হারকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ব্যাংকের গলা চিপে ধরার ক্ষমতা কার আছে? এই যে বাংলাদেশ ব্যাংক, যেটা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ। এরপরে যে সিপিআই, সিপিআই এর পুনরূপ হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, মানে ভোক্তার দাম সূচক, মানে ভোক্তা একটা দ্রব্য কি দামে কিনবে সেটা সিপিআই বলে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ওকে। তারপরে দেখো প্রকৃত মুদ্রাস্ফীতি যখন দেখা দেয়, কখন প্রকৃত মুদ্রাস্ফীতি একটা রাষ্ট্রে বুঝে যাবে যে এখন যে মুদ্রাস্ফীতিটা ঘটছে এটাই প্রকৃত মুদ্রাস্ফীতি, কখন এটা বুঝে যায়? পূর্ণ নিয়োগ স্তরে, যখন সবকিছু পূর্ণ নিয়োগ করা হবে, করার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই, অনেক বেশি মুদ্রা হয়ে গেছে, পণ্য কম, তখন এটা পূর্ণ নিয়োগ স্তরে। এই যে ভোক্তার মূল্য সূচক, এবার বলছে ভোক্তার মূল্য সূচক, এটা কি? সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্স ক নম্বরে আসতে পারে? এরপরে দেখো ডিসিআই, এটা হচ্ছে ডিস্ট্রেস কমিউনিটি ইন্ডেক্স। ডিস্ট্রেস কমিউনিটি ইন্ডেক্স মানে কমিউনিটি, এটা জনসংখ্যার সাথে সম্পৃক্ত, দারিদ্রতা পরিমাপে।
এটা হচ্ছে দারিদ্র পরিমাপে, অর্থাৎ একটা দেশের জনসংখ্যা কতটুকু অংশ দরিদ্র, কত পার্সেন্ট, এটা ডিসিআই সূচকে ব্যবহার করা হয়। এরপরে মুদ্রাস্ফীতি পরিমাপ করার জন্য কোনটি বেশি ব্যবহৃত হয়? কোনটি বেশি ব্যবহৃত হয়? ভোক্তার মূল্য সূচক। ভোক্তার মূল্য সূচক মানে আমি একটা দ্রব্য, তুমি একটা দ্রব্য, একটা কলম যদি এখন তুমি 10 টাকা দাম, এটা যদি তুমি এখন 200 টাকা দিয়ে কিনো, তাহলে ভোক্তা কি দামে একটা দ্রব্য কিনতেছে সেটার উপর ডিপেন্ড করে মুদ্রাস্ফীতির যে ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে ভোক্তার মূল্য সূচক। মনে রাখবা, যখনই কলমের দাম 200 টাকা তখনই মুদ্রাস্ফীতি বেশি একটা রাষ্ট্রে। তার মানে মুদ্রাস্ফীতি মানে টাকা বেশি, কলম নাই দেখে কলমের দাম বেশি। এরপরে দেখো, মুদ্রাস্ফীতি দেখা দিলে কে ক্ষতিগ্রস্ত হয়? কে ক্ষতিগ্রস্ত হবে বুঝেই যাচ্ছে, ঋণদাতা। যে ঋণ দিছে, ধরো যে ঋণ দিছিল 10,000 টাকা, এখন ওই টাকার মূল্য অনেক কমে গেছে, কারণ টাকার মূল্য কমে গেছে, টাকা আছে পণ্য নাই, ঋণদাতা এই জন্য ক্ষতিগ্রস্ত হয়। এরপরে মুদ্রাস্ফীতিতে সীমিত আয়, জনগণের উপর সীমিত আয় মানে যাদের একেবারে আয় কম তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত, টাকাই নাই তাদের কাছে, একে তো টাকার মূল্য নাই, দ্বিতীয়ত তাদের কাছে টাকা নেই, এই জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়। এর পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নতে একটা সূত্র দেওয়া আছে, এই সূত্রটি অর্থনীতির কোন ধারণার সাথে সম্পৃক্ত? এটা হচ্ছে মুদ্রাস্ফীতি নির্ণয়ের সূত্র। তোমরা যারা বই পড়ছো খুব ভালোভাবেই জানো যে এটা হচ্ছে প্রেজেন্ট প্রাইস আর প্রিভিয়াস প্রাইস ইনটু 100, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি নির্ণয়ের সূত্র, ভেরি সিম্পল। এরপরে দেখো, মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা, মুদ্রাস্ফীতির বিপরীত একদম 100% ইম্পর্টেন্ট, মানে মনে হয় কোনো না কোনো বোর্ডে কালকে আসবেই আসবে, ঠিক আছে? যে মুদ্রাস্ফীতির বিপরীত হচ্ছে মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচন, এইবার কি হবে? এইবার অনেক বেশি পণ্য থাকবে বাট এবার টাকা নাই, এবার টাকা থাকবে না বাট তোমার পণ্যের অভাব হবে না। ওকে, এরপরে দেখো মুদ্রাস্ফীতির বিপরীত। তারপরে যদি আমরা দেখি, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির কারণ কি। তো আমরা এতক্ষণ তো বুঝতেছিলাম মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে কি, অর্থের যোগান বৃদ্ধি, অর্থের যোগান বৃদ্ধি। তারপরে কোনগুলো মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে আর্থিক নীতি? মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে হচ্ছে ঋণের রেশনিং দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে, খোলা বাজার ঋণপত্র, এই দুটা কাজই বাংলাদেশ ব্যাংক করে, ঋণের রেশনিং আর খোলা বাজার বিক্রি করে টাকাগুলো কারেক্ট করে নেয়। এরপরে দেখো, মুদ্রাস্ফীতির ফলে কারা ক্ষতিগ্রস্ত হয়? মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা, ভোক্তা। ঋণদাতা যিনি ঋণ দিবে এবং যারা ভোক্তা, আমরা যারা আছি ভোক্তা, এরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। এরপরে মুদ্রাস্ফীতির ফলে কারা লাভবান হবে? যারা ঋণ গ্রহীতা, যারা ঋণ নিয়েছে আর যারা উৎপাদনকারী, এরা দুজনেই লাভবান হবে। মনে রাখতে হবে এই প্রশ্নগুলো 100% ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয় আবার কারা? উৎপাদকও লাভবান হয়, বিক্রেতাও লাভবান হয়, যিনি উৎপাদন করে তিনি আর বিক্রেতা। এরপরে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? বইয়ে কয়েকটা নীতি দেওয়া আছে, এই কয়েকটা নীতির মধ্যে একটা হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি করা, ব্যাংক হার বৃদ্ধি করা, ঠিক আছে? আরেকটা হচ্ছে ঋণপত্র বিক্রয় করা। কি করা? ঋণপত্র বিক্রয় করা। এই ছিল আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ। সো তুমি যদি এই ভিডিওর পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের যে আই ক্যাম্পাস ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে এখনই তুমি এইটার পিডিএফটা কালেক্ট করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।